Assalamu alaikum. Welcome everybody to the class. We are going to start today, and today basically we will start a new chapter, and that is the chapter 14. If you have the book in front of you, you can open page number 565 in your textbook. So the name of the chapter is Working Capital Policy. So this chapter will basically focus on the current assets and current liabilities because these two items is related to working capital. So in this chapter we will have some preliminary idea about the working capital and uses of working capital as well. So if you have the book, please open the chapter 14. Chapter 14 we are going to start, and first of all we'll have the idea what is working capital. So already you know the current assets and current liabilities. It is available in the balance sheet of a business firm. এই ব্যালেন্স শিটের মধ্যে যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি রয়েছে, এই কারেন্ট অ্যাসেট বলতে আমরা কি বুঝি? Those assets which maturity is 1 year maximum or less than 1 year, that is the current assets. এবং কারেন্ট লায়াবিলিটিও একই রকম, those liabilities which maturity is 1 year or less than 1 year. So this is called current assets and current liabilities. And if you want to define the working capital, then the difference between current assets and current liabilities, this is called working capital. তাহলে সহজ করে আমরা কিভাবে বলবো যে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বুঝি? মনে রাখবে সবাই, the difference between current assets and current liabilities, this is called working capital. তো এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা এই কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে যে ফিগারটি পাওয়া যায় সেটিকে আমরা বুঝে থাকি ওয়ার্কিং ক্যাপিটাল। অন্যভাবে যদি আমরা বলি যে ওয়ার্কিং ক্যাপিটাল, দিস ইজ দ্য ক্যাপিটাল হুইচ ইজ রিকোয়ার্ড টু ফাইন্যান্স কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট ফাইন্যান্সিং এর জন্য যেই লায়াবিলিটি বা যেই ফাইন্যান্সিং, সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এবং আরো সহজ এক্সাম্পল দিলে, প্রতিদিনকার খরচ সবারই রয়েছে, তোমারও রয়েছে, প্রতিদিন তোমার হাত খরচ রয়েছে। তো এই যে তোমার হাত খরচ প্রতিদিনের, এই রিলেটেড যে খরচগুলি ডে টু ডে অ্যাক্টিভিটিস পারপাস, সেগুলি হলো পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এটা বিজনেসের ক্ষেত্রেও রয়েছে ডে টু ডে অ্যাক্টিভিটিস, এবং একজন ইন্ডিভিজুয়াল এজ এ স্টুডেন্ট ইউ অলসো হ্যাভ দিস ডে টু ডে এক্সপেন্ডিচার। তুমি ইউনিভার্সিটিতে যাবে, তুমি বাইরে যাবে, তুমি নাস্তা করবে, তুমি চা খাবে, তুমি কলম কিনবে, তুমি বই কিনবে, এই যে খরচগুলি, এগুলি খরচগুলি করার জন্য তোমার যে ক্যাপিটাল দরকার সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ইজ ইট ক্লিয়ার? সবাই কি বুঝছো ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? জি স্যার। জি স্যার। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালকে ডিফাইন করলাম আমরা। এই রিলেটেড আরো কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলি আমরা দেখব এখন। যে এটাকে আমরা দুই ভাবে বলতে পারি, একটা হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালকে দুই ভাবেই বলা যায়। যদি শুধু কারেন্ট অ্যাসেটকে বলে থাকি, অল কারেন্ট অ্যাসেটস অফ দ্য ফার্ম। আর ব্যক্তির ক্ষেত্রে যদি বলি তোমার পকেটে কত টাকা আছে, এই কত টাকা আছে তোমার পকেটে, অথবা ফার্মের ক্ষেত্রে অল কারেন্ট অ্যাসেটস, এটিকে ওয়ার্কিং ক্যাপিটাল বলে, এভাবেও বলা যায়। আর এর আগের যেটি আমরা বললাম শুরুতে, সেটি হলো দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। মানে তোমার পকেটে কত টাকা আছে আর তোমার ফ্রেন্ডরা তোমার কাছে কত টাকা পায়, ওদের টাকাটা পেমেন্ট করে দিয়ে এখন তোমার কাছে কত আছে মানে মাইনাস করে, সেটিকে বলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তোমার কাছে পকেটে 500 টাকা আছে, এক ফ্রেন্ড 200 টাকা পাবে, ওকে দিয়ে দিলে 200 টাকা, এখন আছে কত? 300 টাকা। এই 300 টাকা হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল।
আর 500 টাকা তো ছিল, এটা হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা দুইভাবেই বলতে পারি যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য টোটাল কারেন্ট অ্যাসেটস, এটা হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, এবং দুইটাকে মাইনাস করলে যেটি পাওয়া যায় সেটি হলো নেট নেট। ওয়ার্কিং ক্যাপিটাল, এভাবেও বলা যায়। তো এটি আমরা জানলাম। তারপরে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও আমরা রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, এবং এই কারেন্ট রেশিও দিয়ে আমরা বুঝতে পারি যে তোমার ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ কেমন, বেশি না কম। কারণ কারেন্ট রেশিওর ফর্মুলাটি কি ছিল? কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট বাই কারেন্ট লায়াবিলিটিস, তার মানে এই কারেন্ট দুইটা, লাইবিলিটি। এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর ডিভিশন, এই দুইটা। আর এই দুইটাই তো ওয়ার্কিং ক্যাপিটালের সাথে সম্পর্কিত। এই কারণে এই রেশিও দিয়েও আমরা বুঝতে পারি যে তোমার কারেন্ট অ্যাসেট অথবা তোমার লিকুইডিটি বলি অথবা তোমার ওয়ার্কিং ক্যাপিটাল এর পরিমাণ কেমন। মনে করো কারেন্ট রেশিওর রেজাল্ট আসলো 1.5, এ দিয়ে আমরা কি বুঝি? এ দিয়ে আমরা বুঝি যে তোমার 1 টাকা লায়াবিলিটি পেমেন্টের জন্য তোমার কাছে আছে 1.5 টাকা। তোমার কাছে কেউ 100 টাকা পাবে, তোমার কাছে আছে কত? 150 টাকা। কেউ তোমার কাছে 1000 টাকা পাবে, তোমার কাছে আছে কত? 1000। 1500 টাকা, 1500 টাকা। এটা হলো 1.5 এর মানে। কেউ তোমার কাছে 1 লাখ টাকা পাবে, তোমার কাছে আছে কত? 1.5 লাখ টাকা। এটাই হলো 1.5 এর মিনিং। তো এ কারণে আমরা বললাম যে কারেন্ট রেশিও ইজ অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। তারপরে আমরা জানবো ক্যাশ বাজেট। এটিও রিলেটেড টু ওয়ার্কিং ক্যাপিটাল, বিকজ ক্যাশ বাজেট, ক্যাশ ইজ এ আইটেম, এই ক্যাশ আইটেমটিও আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের সাথে সম্পর্কিত, বিকজ ইটস অলসো এ কারেন্ট অ্যাসেট। এখানে ক্যাশ বাজেট বলতে আমরা কি বুঝি? ইট ইজ দ্য ফোরকাস্টিং অফ ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। আমার পার্টিকুলার টাইমে ফার্মে কি পরিমাণ ক্যাশ আসবে ইনফ্লো, এবং কি পরিমাণ খরচ হবে বা ক্যাশ আউটফ্লো হবে, এই ফোরকাস্টিংটাও, এই ফোরকাস্টিং কি বলা হয়? ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট ফোকাসড অ্যাবাউট দ্য ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ দ্য ফার্ম। ফার্মে কি পরিমাণ আসতে পারে, কি পরিমাণ আউটফ্লো হতে পারে, এই রিলেটেড ফোরকাস্টিংটাই হলো ক্যাশ বাজেট। And finally we'll talk about the working capital policy. ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি বলতে আমরা কি বুঝি? ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি বলতে আমরা বুঝি যে কারেন্ট অ্যাসেটের পরিমাণ বা টার্গেট লেভেলটা সেট করতে হবে আমাদের, এবং এটা কিভাবে আমরা কালেক্ট করব বা ফাইন্যান্স করব সেটা সেট করতে হবে। তার মানে তুমি যদি চিন্তা করো নিজের ক্ষেত্রে যে আমি পার ডে কত খরচ করব, এটা আগে সেট করা। যে তুমি চিন্তা করলে 100 টাকার বেশি খরচ করব না, তার মানে আমরা কারেন্ট অ্যাসেটের পরিমাণটা সেট করলাম কত? 100। এরপরে চিন্তা করলে তাহলে এই 100 টাকা আমার আসবে কোত্থেকে? কেউ চিন্তা করলে যে বাবার কাছ থেকে নিব, কেউ চিন্তা করলে যে না আমি টিউশনি করি ওখান থেকে 100 টাকা করে খরচ করব। তাহলে এই যে এই চিন্তাটা যে তুমি করলে, এটি হলো তোমার যে ফাইন্যান্স কিভাবে করবে, সোর্সটা তুমি সেট করলে। ফ্যামিলি থেকে নিবে, বড় ভাইয়ের কাছ থেকে নিবে, অথবা বাবা বাবা দিবে, অথবা তুমি নিজে কোনো পার্ট টাইম করো অথবা টিউশন করো, এগুলির মাধ্যমে তুমি এই সোর্সটা বা কালেকশনটা করতে পারো। তাহলে এইটা সেট করাটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। এবং ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি ডিসকাস অ্যাবাউট দ্য টার্গেট লেভেল অফ ইচ কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, মানে ক্যাশটা কত হবে এই টার্গেটটা সেট করা, অ্যান্ড হাউ দ্য কারেন্ট অ্যাসেটস উইল বি ফাইন্যান্সড, এবং এটা কোত্থেকে আসবে সেই বিষয়ে চিন্তা করা বা ইয়ে করা, মানে সোর্সটা ডিফাইন করা। দ্যাট ইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি কি বিষয় নিয়ে আলাপ করবে? দুইটা বিষয় নিয়ে আলাপ করবে, মনে রাখবে। কি কি বিষয় নিয়ে আলাপ করবে? টার্গেট লেভেল। কিসের টার্গেট লেভেল? কারেন্ট অ্যাসেটের টার্গেট লেভেল কত হবে সেটা ফিক্স করবে। আর কি করবে? যে এই টাকাটা কোত্থেকে আসবে, হোয়াট উইল বি দ্য সোর্সেস অফ ফাইন্যান্সিং অফ দিস টার্গেট লেভেল, দ্যাট উইল বি ডিফাইন্ড, দ্যাট উইল বি সেট বাই ইউ। তো এটা তুমি সেট করবে, ফার্মের ক্ষেত্রে এটা সেট করতে হবে। তো এই বিষয়টি হলো ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি।
বুঝছো কি সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আমরা 5টা টার্ম এখানে আলাপ করলাম। প্রথমেই আমরা বলেছি হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরে আমরা দুইভাবে বলেছি যে এটাকে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলা যায়, এটাকে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলা যায়। তারপরে আমরা বলেছি কারেন্ট রেশিও দিয়ে কি বোঝা যায়, তারপরে বলেছি ক্যাশ বাজেট, তারপরে বলেছি ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি। এই 5টি ডেফিনিশন বা 5টি টার্ম এটা আমরা এই রিলেটেড শিখলাম। এগুলি সবগুলি হলো রিলেটেড টু ওয়ার্কিং ক্যাপিটাল। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। স্যার ট্রাম গুলো 3টা না স্যার? 5টা বলছি টোটাল। টোটাল 5টা বললাম না? আবার সামারি করে দিলাম। জি স্যার। এখন আমরা দেখব যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলতে কি বোঝায় এটি আমরা একটু দেখব। যে একটি ম্যানুফ্যাকচারিং ফার্মের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো একটি ম্যানুফ্যাকচারিং ফার্ম যারা র মেটেরিয়ালস কিনে, যারা প্রোডাকশন করে বা ম্যানুফ্যাকচার করে এবং সেল করে, এরাই তো ম্যানুফ্যাকচারিং ফার্ম। একটা এক্সাম্পল দাও তো ম্যানুফ্যাকচারিং ফার্মের। বলো কারা ম্যানুফ্যাকচারিং ফার্ম কারা? স্যার মিল কলকারখানা এগুলো। মনে করো গার্মেন্টস। জি গার্মেন্টস স্যার। কি করে? সে ফ্যাব্রিক্স কিনে, এটা হলো তার র মেটেরিয়ালস। তারপরে প্রোডাকশন করে, এটা হলো প্রসেসিং। তারপরে এটি ফিনিশড হয়, এই ফিনিশড হওয়ার পরে সেল করে। তার মানে এই কাজগুলি যারা করে, এই প্রসেসটাই হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে যেসব ম্যানুফ্যাকচারিং ফার্ম রয়েছে, এই ম্যানুফ্যাকচারিং ফার্মের ক্ষেত্রেই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল এই বিষয়টিও রয়েছে। কারণ কি? সাইকেল তো বুঝো যে স্টার্টিং এবং এন্ডিং, এটা সাইক্লিক অর্ডারে। সাইক্লিক অর্ডার বলতে একটা শুরু হলো, তারপরে প্রসেসিং হলো, আবার সেল হলো, আবার এই যে চলতে থাকবে। তো এখন এখানে ম্যানুফ্যাকচারিং ফার্মের ক্ষেত্রে কি হয়, দে আর পারচেজিং র মেটেরিয়ালস, এখান থেকে শুরু হলো। তারপরে প্রসেসিং মানে কি প্রোডাকশন, প্রোডাকশন করে বিভিন্ন স্টেজ পার করে ফিনিশড হয়ে গেল, ফিনিশড হওয়ার পরে আবার সেল করলো, সেল করলে আবার ক্যাশ আসলো, ক্যাশ দিয়ে র মেটেরিয়ালস কিনলো, আবার প্রোডাকশন করলো, আবার সেল করলো, আবার ক্যাশ আসলো। তার মানে কি ইট ইজ এ সাইক্লিক অর্ডার অ্যান্ড ইট উইল কন্টিনিউ। এটা এই একই অর্ডারে কন্টিনিউ করতে থাকবে। তো এখানে আমরা দেখব এই যে স্টার্টিং, স্টার্টিং থেকে পারচেজিং র মেটেরিয়ালস, এখান থেকে স্টার্টিং, এবং শেষ কোথায়? শেষ হলো আফটার সেলস কালেকশন অফ ক্যাশ। তো এই এর মধ্যে যে টাইম ডিফারেন্স বা কত সময় দরকার, এই টাইমটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তার মানে প্রোডাকশন শুরু করা, মানে পারচেজিং র মেটেরিয়ালস থেকে শুরু হলো এবং সেল থেকে শেষ হলো। সেলের পরেও আছে যে ক্যাশ কালেকশন। তো এই ক্যাশ কালেকশন পর্যন্ত, তার মানে স্টার্টিং ধরতে হবে থেকে পারচেজিং র মেটেরিয়ালস, এটা হলো স্টার্টিং। আর এন্ডিং কোথায়? আফটার সেলস কালেকশন অফ ক্যাশ। তো এর মধ্যে যে টাইম রিকোয়ার্ড, কি পরিমাণ সময় দরকার এই কাজটি করার জন্য, সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। কথা বুঝছো? জি স্যার। তাহলে শুরু কোথায়? পারচেসিং র মেটেরিয়াল স্যার, আর শেষ কোথায়? এন্ড হচ্ছে স্যার আফটার সেলস কালেকশন কালেকশন অফ থেকে, ক্যাশ। কালেকশন অফ ক্যাশ। সেল তো বাকিতে করলে আবার সময় লাগবে ক্যাশ কালেকশনের জন্য। এই জন্য বললাম আফটার সেলস, সেলস এর সাথে সাথে তো আর কালেকশন হবে না, এটা কালেকশন হতে আবার কিছুদিন সময় লাগবে। এই কালেকশন। কারণে এই কালেকশন পর্যন্তই হলো শেষ। কালেকশনের পরে আবার কি, আবার সাইকেল শুরু। কারণ কি, আবার র মেটেরিয়ালস কিনতে হবে, আবার প্রোডাকশন হবে, আবার সেল হবে। তার মানে এই চক্র বা দিস ইজ দ্য সাইকেল, এটা চলতে থাকবে। তো পারচেজিং র মেটেরিয়ালস এর পরে তারা কি করবে?
ম্যানুফ্যাকচার করবে, মানে প্রোডাকশনে যাবে। প্রোডাকশনের আবার ডিফারেন্ট স্টেজেস রয়েছে। ডিফারেন্ট স্টেজ বলতে মনে করো র মেটেরিয়ালস, এটা হলো ফার্স্ট স্টেজ। তারপরে এটি কি হবে, সেমি ফিনিশড হবে, মানে ওয়ার্ক ইন প্রসেস, মানে কাজের মধ্যে। এটি বিভিন্ন স্টেজ, এবং এই সেমি ফিনিশড হওয়ার পরে আর লাস্ট স্টেজ হলো ফিনিশড, এটি শেষ হয়ে গেল। মনে করো তুমি ফ্যাব্রিক্স কিনলে, তারপরে কেনার পরে কি হবে, এটা কাটিং সেকশনে যাবে, কাটিং সেকশন থেকে সেভিং সেকশনে যাবে, তারপরে বাটন অ্যাটাচমেন্ট করবে, তারপরে এটা আয়রনিং করবে, ওয়াশিং করবে, তারপরে এটা প্যাকেজিং করবে, ফিনিশড হয়ে গেল। এই যে বিভিন্ন স্টেজেস, এগুলি পার করতে হয়, ম্যানুফ্যাকচারিং স্টেজ। তো এগুলি পার করে প্যাকেজিং হলো, তারপরে সেল হলো, আফটার সেলস ক্যাশ কালেকশন হবে। তো এই যে টাইমটা লাগলো, এটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। বুঝছো? জি স্যার। এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের পার্ট মূলত তিনটি। এবারে আসি, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের তিনটি পার্ট কি কি। একটি হলো ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড বা আইসিপি, ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড বলতে কি, র মেটেরিয়ালস কিনলাম, কিনে এটাকে প্রোডাকশন করে ফিনিশড গুডস তৈরি করলাম, এই পর্যন্ত সময়কে বলা হয় ইনভেন্টরি কনভার্সন পিরিয়ড। স্যার শর্টে আইসিপি বলতে পারি। জি, তাহলে আইসিপি ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু কনভার্ট দ্য ইনভেন্টরি ইনটু ফিনিশড গুডস। এটা হলো আইসিপি, র মেটেরিয়ালস কেনার পরে এটা ফিনিশড গুডসে কনভার্ট করতে প্রোডাকশনের মাধ্যমে এই যে টাইম দরকার, এটাকে আমরা বললাম আইসিপি। তারপরে আরেকটি হলো, মানে যখন প্রোডাকশন হয়ে গেল, এরপরে তো সেল করব, তার মানে সেল থেকে শুরু করে কালেকশন পর্যন্ত এই টাইমটা, এটাকে আমরা বলবো রিসিভেবল কালেকশন পিরিয়ড। কি বলবো? রিসিভেবল কালেকশন পিরিয়ড বা ডেটর্স কালেকশন পিরিয়ড। তো এখানে বইয়ের মধ্যে এটাকে বলা হয়েছে, দেখো, ডিএসও। ডিএসও বলতে এখানে কি মিন করা হয়েছে, ডেটর্স সেলস আউটস্ট্যান্ডিং। তার মানে একটি কি, মানে হলো আমরা সেল করলাম, সেল করার পরে এটা কালেকশন হতে 1 মাস সময় লাগলো, এই 1 মাস সময় কি বলা হয়েছে এখানে, ডিএস, বা অন্য কথায় কি বলবো, ডেটর্স কালেকশন পিরিয়ড বা রিসিভেবল কালেকশন পিরিয়ড, সংক্ষেপে বলবো ডিএসও। রিসিভেবল কালেকশন পিরিয়ড, সেল করলাম, বাকিতে কালেক্ট করতে কত সময় লাগলো, এই পার্টটাকে আমরা বলবো ডিএসও। তারপরে আরেকটি পার্ট হলো যে আমরা যখন কিনেছিলাম কি কিনেছিলাম, র মেটেরিয়ালস, এটিও বাকিতে কিনেছিলাম। তো বাকিতে কিনলে আমাদেরকে তো পেমেন্ট করতে হবে। তো আমরা যখন কিনেছিলাম, মনে করো আমরা বাকিতে কিনেছি 1.5 মাসের জন্য, তাহলে 45 days অলরেডি ওভার, সো উই নিড টু মেক দ্য পেমেন্ট। 45 দিন শেষ হয়ে গেল, আমাদের 1.5 মাস সময় দিয়েছিল, বাকিতে কিনেছিলাম। তো এই 1.5 মাস সময় পরে গিয়ে আমাদের পেমেন্ট করতে হবে। তাহলে আফটার পারচেজিং র মেটেরিয়ালস এখান থেকে শুরু, এবং যখন আমরা পেমেন্ট করলাম সেখানে শেষ, এই টাইমটাকে বলা হয় পেয়াবলস ডেফারাল পিরিয়ড, এবং ডিপিও, এটাকে বলা হয় ডিপিও, পেয়াবলস ডেফারাল পিরিয়ড। তো পেয়াবল ডেফারাল পিরিয়ডকে আমরা ডিপিও বললাম সংক্ষেপে। এখন পেয়েবল ডেফারাল পিরিয়ড। ডেফারেল। তো এখন এই তিনটা পার্ট হলো কিসের পার্ট, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের পার্ট। এর মধ্যে এটাকে যদি আমরা ফর্মুলা হিসেবে লিখি, এটাকে ফর্মুলা হিসেবে লিখলে আমরা বলতে পারি যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ইকুয়াল টু, প্রথমে কি বলেছিলাম, আইসিপি, এর সাথে প্লাস করব ডিএসও, এর সাথে মাইনাস করব ডিপিও, তাহলে আমরা পেয়ে যাব ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল।
ওকে, জি স্যার। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কিভাবে পেয়ে যাব আমরা? আইসিপির সাথে ডিএসও অ্যাড করব আর ডিপিও মাইনাস করব। এটা প্লাস মাইনাস করলে আমরা যেটা পেয়ে যাব সেটাকে বলে ক্যাশ কনভার্সন সাইকেল বা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, যেটাই আমরা বলি, এটা পেয়ে যাব। তো এখানে আমরা যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বলতে কি বোঝায়, এর পার্ট কয়টি, এর পার্ট তিনটি, নামগুলি কি কি, আইসিপি, ডিএসও এবং ডিপিও। ডিপিইউ। তো এটা এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলের টাইমটা বের করার জন্য আমরা কিভাবে বের করব, সেক্ষেত্রে বলেছি যে আইসিপির সাথে ডিএসও অ্যাড করব আর ডিপিও মাইনাস করব, করলে আমরা যে টাইমটা পেয়ে যাব সেটাই হলো ক্যাশ কনভার্সন সাইকেল। ওকে, জি স্যার। আচ্ছা, তো এতটুকু এই সাইকেল সম্পর্কে আমাদের জানলেই চলবে। এরপরে যেটি আমরা আলাপ করব, আমরা এখানে সবকিছুই তো কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটিস নিয়ে আলাপ করছি। তার মানে কারেন্ট লায়াবিলিটিস বলতে মূলত শর্ট টার্ম ফাইন্যান্সিং, বিকজ দিজ আর দ্য সোর্সেস ফ্রম হোয়ার উই ক্যান ফাইন্যান্স ফর শর্ট টাইম। শর্ট টাইম বলতে ম্যাক্সিমাম 1 ইয়ার, আগেই বলেছি যে 1 বছর ম্যাক্সিমাম সময়ের জন্য ফাইন্যান্স করার জন্য যে সোর্সগুলি সেগুলি হলো শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স বা শর্ট টার্ম লায়াবিলিটিস। তো এই এই কাজটি করতে গিয়ে আমাদের কিছু সুবিধা অসুবিধা রয়েছে বা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কোন কাজটি ফাইন্যান্সিং করতে গিয়ে, তার মানে ইফ উই গো ফর শর্ট টার্ম ফাইন্যান্সিং উই হ্যাভ সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অ্যাজ ওয়েল। তো সেগুলি কি কি আমরা এবারে দেখব। যাদের বই আছে পেজ নাম্বার 582। তো এখানে আমরা কয়েকটা পয়েন্টে এগুলিকে আলাপ করব। একটা হলো স্পিড, সেকেন্ডলি ফ্লেক্সিবিলিটি, তারপরে কস্ট এবং লাস্ট অফ অল রিস্ক। মানে শর্ট টার্ম ফাইন্যান্সিং, এটাকে যদি আমরা লং টার্ম ফাইন্যান্সিং এর সাথে কম্পেয়ার করি তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সুবিধা অসুবিধাগুলি কি কি সেগুলি আমরা পেয়ে যাব। So first of all, if we talk about the speed of the financing, then we find the speed of short-term financing is better than that of in long-term financing. তার মানে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর স্পিড, স্পিড বলতে এটা ফাইন্যান্সিং এর যে কাজের গতি, তো কত দ্রুততার সাথে আমরা এই ফাইন্যান্সিংটা করতে পারি সেই স্পিড। তো সেই স্পিড ইজ বেটার, মানে স্পিড বেশি কোন ক্ষেত্রে হয়, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটি তাড়াতাড়ি বা দ্রুত পাওয়া যায়। কারণ কি, কারণ তুমি 1 বছরের জন্য লোন নেবে, এটা ব্যাংকে গেলেই সহজে ম্যানেজ করা যায়। কিন্তু তুমি যদি 10 বছরের জন্য লোন নিতে চাও, তুমি যদি হাউস লোন নিতে চাও, সেগুলি কিন্তু অনেক সময় লাগে, প্রসেসিং এর জন্য অনেক টাইম কনজিউমিং হয়। এই কারণে আমরা বললাম শর্ট টার্ম ফাইন্যান্সিং ইটস স্পিডি and easily it can get, you can get it easily. Secondly, flexibility, short term financing is more flexible because you can find out the sources, and if you do not like it then you can go for another sources. তার মানে একটি ব্যাংক থেকে লোন নিয়েছো 1 বছরের জন্য, 1 বছর পরে ওই ব্যাংককে আর ভালো লাগেনি, then easily you can change, you can go for another sources. কিন্তু তুমি যদি 10 বছরের জন্য লোন নাও তাহলে কিন্তু 10 বছর শেষ না হওয়ার আগে তুমি আর চেঞ্জ করতে পারো না। তাহলে বিষয়টি কি দাঁড়ালো যে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটি মোর ফ্লেক্সিবল, কারণ তুমি যখন তখন চাইলেই এটা চেঞ্জ করতে পারো, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকেও যেতে পারো। এই কারণে বললাম ইট ইজ মোর ফ্লেক্সিবল। তার মানে ফ্লেক্সিবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে শর্ট টার্ম ফাইন্যান্সিং ইজ বেটার বিকজ ইট ইজ মোর ফ্লেক্সিবল কম্পেয়ার টু লং টার্ম ফাইন্যান্সিং। তারপরে কস্টের ক্ষেত্রে যদি আমরা বলি, কস্টের ক্ষেত্রেও শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট অনেক কম,
লং টার্ম ফাইন্যান্সিং এর কস্ট বেশি। কারণ তুমি যদি অল্প সময়ের জন্য ফাইন্যান্স করো, মানে কি 1 বছরের জন্য, 6 মাসের জন্য, এর যে কস্ট পড়বে বা এর যে ইন্টারেস্ট রেট পড়বে, সেটি আমরা লং টার্ম ফাইন্যান্সিং বা লং টার্ম লোনের সাথে কম্পেয়ার করলে দেখবো যে লং টার্মে বেশি। তার মানে 1 বছরের জন্য লোন নিয়েছো, রেট কত, মনে করো 8%। আর 10 বছরের জন্য লোন নিয়েছো, রেট কত, মনে করো 10 বা 11%। তাহলে কি হলো যে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট কম, লং টার্ম ফাইন্যান্সিং এর কস্ট বেশি। এটা হলো আরেকটি দিক। এন্ড লাস্ট অফ অল রিস্ক। রিস্কের ক্ষেত্রে আবার একটু উল্টা, উল্টা বলতে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক বেশি আর লং টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক কম। কেন? কারণ আমরা 1 বছরের জন্য লোন নিলাম, 1 বছর শেষ হয়ে গেল, এখন তো আবার লোন নিতে হবে, আবার পাবো কিনা অনেক টেনশন আছে এখানে। আর 10 বছরের জন্য লোন নিয়ে রাখলাম, 10 বছরের মধ্যে আর টেনশন নাই, নো রিস্ক নো টেনশন। আর শর্ট টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক কেন বেশি? যে তুমি 3 মাসের জন্য লোন নিয়েছো, 3 মাস শেষ, আবার লোন নিতে হবে, আবার কার কাছ থেকে নিবে, আবার 6 মাসের জন্য নিলাম, 6 মাস শেষ, এখন আবার লোন পাবো কিনা, কার কাছ থেকে নিব। তার মানে এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে রিস্ক ইজ গ্রেটার or high risk, a risk বেশি compared to long term financing। তাহলে আমরা মূলত এই 4টি পয়েন্টে এই কম্পারেটিভ ডিসকাশনটি করলাম। সেটি হলো যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। সেক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট বলেছি, স্পিড, তারপরে ফ্লেক্সিবিলিটি, তারপরে কস্ট এন্ড ফাইনালি রিস্ক। এই 4টি পয়েন্টে আমরা এটা কম্পারেটিভ ডিসকাশন করেছি এবং প্রথম 3টা পয়েন্টে আমরা দেখেছি যে short term financing is better or advantageous to long term financing because it is more speedy, high flexibility, and cost is lower than that of in long term financing. And last of all, risk. If we compare risk between these two financing, then short term financing is more risky than that of in long term financing. এই কারণে এই 4টি পয়েন্টে আমরা এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইভাবে বলতে পারি। বুঝছো কি? সবাই বুঝছো? জি স্যার। তো এই চ্যাপ্টারে মূলত আমরা এই যেগুলি আলাপ করলাম, এগুলি যদি তোমরা পড়ো ভালো করে, তাহলে দিস ইজ প্রাইমারি নলেজ অর প্রিলিমিনারি আইডিয়া অ্যাবাউট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলেই চলবে। তো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে, সমস্যা থাকলে, না বুঝলে বলতে পারো, কোশ্চেন থাকলে বলতে পারো। বাকিরা কোথায়? আর তো জয়েন করলো না কেউ। পেজ নাম্বার 584, পেজ নাম্বার 584 এ দেখবে যে এখানে সামারি করা আছে কয়েকটি কোশ্চেন আনসার হিসেবে। এগুলি তোমরা দেখবে, আমরা যা আলাপ করলাম এগুলি এর মধ্যে আছে। দেখবি বোল্ড করে কোশ্চেন লেখা আছে এবং এই নিচেই আবার সাথে সাথে আনসার করা আছে। What is working capital and why is working capital management important to the survival of a farm? এই কোশ্চেন লেখা আছে, এর সাথে সাথে আবার আনসারও লেখা আছে। ওকে, তো এগুলি তোমরা পড়বে, পড়লে মোটামুটি চ্যাপ্টার যেগুলি আমরা ডিসকাশন করলাম এগুলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই শুনছো? জি স্যার। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তোমাদের মিড টার্মের মার্কসটা বলে দেই। এটা তো বলি নাই না? বলেছিলাম? না স্যার, বলা হয়নি। ওকে, তাহলে যারা ভাইবা দিয়েছো এবং মিড টার্মের ভাইবা এবং অ্যাসাইনমেন্ট, তো সেগুলি দুইটার মার্কস বলতে 15 and 15 দুইটা অ্যাড করে আমরা 30-র মধ্যে মার্কসটা বলবো। আর তানিনের অ্যাসাইনমেন্ট পেয়েছি, জি স্যার। দেখেছি। থ্যাংক ইউ স্যার। তো এখানে আমি যে মার্কসটা বলবো এটা আউট অফ 30। তো প্রথমে হলো আবিদ সিয়াম,
got 22. Ronnie got 22. Then Tanin got 24. Sadiqul Islam 20. Mehdi Hassan 20. JH Nihal 20. Shafiqul Islam 24. Asif Hussain 27. Shikdar Rifat 25. Mahfuzur Rahman 27. Faisal Ahmed 24. এই হলো টোটাল মার্কস। যারা এখানে আছো নিজেরটা তো শুনেছো, আর বাকিরা তো জেনে নিবে পরে। শুনেছে সবাই? ভিডিও দেখলে স্যার পেয়ে যাবে। হ্যাঁ, ভিডিও দেখলেও জেনে যাবে। সবাই শুনেছো? জি স্যার। মাহফুজ? স্যার গ্রুপে দিয়ে দেন ভিডিওটা। ও মাহফুজ এখনো বাসায় আসে নাই? স্যার আসছে তো। ওই যে আয়মান রোড লিখেছে। ও আয়মান রোড। আচ্ছা, ভিডিও তো এর আগের ক্লাসেরটা কি দিয়েছিলাম? জি না স্যার। আচ্ছা, তাহলে আজকেরটা সহ আবার একসাথে আপলোড করে দিয়ে দিব। আগের দুইটা মনে হয়। জি স্যার। আগের দুইটা আর আজকের একটা, তিনটা। এগুলি একসাথে আবার দিয়ে দিব। তো আজকের চ্যাপ্টার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, না বুঝলে বলো, বা অন্য কোনো বিষয় থাকলে বলো। আর যদি না থাকে তো আমরা শেষ করতে চাই। না স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। কোশ্চেনটা স্যার এই সাবজেক্টটা আগে পড়ছি, তুলনামূলক ধারণা আছে। ফাইন্যান্স নিয়ে যখন কথা বলছেন তখন। আগে কোথায় পড়েছো? স্যার ফাইন্যান্স নিয়ে যখন আলোচনা করছেন, কারেন্ট রেশিও, কারেন্ট ও আচ্ছা, রেশিও গুলো। ওকে ফাইন। তাহলে তো আরো ভালো হলো, সুবিধা হলো, সবার জি কাছে স্যার। আরো ইজি হবে। তোমরা শুধু ওই বইয়ের লাস্টে যে আমরা বললাম 584 পেজে, ওইখানে কোশ্চেন অ্যান্সার ওইগুলি তোমরা ইয়ে করো, ঠিক আছে? জি স্যার। টাস্ক বলতে এখানে হোমওয়ার্ক বলতে তোমাদের 584 পেজ, 584 পেজ নাম্বার 584, এটাই তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। সেটি কি, যে এখানে কোশ্চেন এবং আনসার এগুলি লেখা আছে, তোমরা এগুলি পড়বে। এগুলি অলরেডি আমরা আলাপ করেছি, তোমরা এগুলি পড়লে আরো ক্লিয়ার হবে। এটাই তোমাদের কাজ, মানে এটা নতুন কিছু না, যা বলেছি এগুলি এবার তোমরা বইয়ের মধ্যে পড়বে। দেন ইট উইল বি ক্লারিফাইড টু ইউ, আরো তোমাদের এটা ক্লারিফাই হবে। জি স্যার। ওকে, ইনশাআল্লাহ। তাহলে শেষ করব? জি স্যার। ওকে, বেস্ট অফ লাক, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।